তো আইশিল্ড ইনস্টলেশনের কাজ মোটামুটি শেষ, সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড। তারপর একটু ঠিক করার প্রয়োজন আছে, পরে ঠিক করা যাবে, যখন যদি কোনো অসুবিধা থাকে তখন ঠিক করা যায়। কেবলগুলো তো খুবই কষ্ট দিচ্ছে আমাকে আসলে। এখন খুব সাবধানে আমার মাদারবোর্ডকে বসাতে হবে। সাবধানেও কাজ, এটা সত্যি কথা বলতে। দামি জিনিস সবকিছুই এখানে যা আছে সবকিছুই আর সবগুলো ঘাটে ঘাটে বসাতে হবে সহজ বাংলা ভাষায়, যেন শিল্ডের সাথেও লেগে যায়। প্লাস আমরা এখানে যে দেখা যাচ্ছে এখানে 4টা কিন্তু স্ক্রু আছে, 4টে স্ক্রু কিন্তু এখানে ফিট করতে হবে। সো এটা হচ্ছে ব্যাপার। আমি সবগুলাই স্ক্রুর যে ফুটাগুলো যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। তার মানে মোটামুটি আমার মনে হচ্ছে যে বসানো হয়ে গেছে। এখন খালি ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা দেখতে হবে যে সবগুলো বের হয়েছে নাকি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে কোনোটা কিন্তু এখানে দেখাও যাচ্ছে কিন্তু যে কোনোটা কিন্তু খারাপ অবস্থা নেই, সবগুলো কিন্তু ফ্রি ভাবে আছে। এখানে ইউএসবি পোর্টগুলো দেখলে বোঝা যায়, বা যে অডিও পোর্টগুলো যেগুলো আছে এগুলো সুন্দরভাবে বের হয়ে আছে। তো এখন যেটা হবে যে স্ক্রু দিতে হবে এর সাথে। তো কেসিং এর সাথে এই ধরনের লম্বা টাইপের স্ক্রু কিছু প্রোভাইড করা আছে, যেগুলো শুধুমাত্র সিপিইউর জন্য, আর লম্বা ছাড়া এখানে হবে না। ছোট স্ক্রু অনেক দেওয়া আছে, কিন্তু লম্বাগুলো দিতে হবে। আমি যেটা করি নর্মালি সবগুলো অল্প অল্প করে আগে লাগিয়ে নিই, প্যাচ দিয়ে নিই, যেটাকে সহজ বাংলা ভাষায় বলা যায়, অল্প অল্প করে, যাতে যদি কোনো অসুবিধা থাকে সেটাকে আস্তে আস্তে আমি ঠিক করে দিতে পারি। সবগুলো একসাথে আমি টাইট করি না, দেখে নিই যে সবকিছু ঠিক আছে নাকি। এটা যেভাবে করলে কমফর্টেবল হয় সেভাবে করা উচিত, আলাদা কোনো সিস্টেম নেই। সরি, ক্যামেরার বোধহয় বেশিরভাগ আমি দেখাতে পারছি না, তবে আগেই এই জন্য আমি বলে নিয়েছিলাম যে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। এখানে আমার কোনো আলাদা ক্যামেরাম্যান নেই, ক্যামেরা ট্রাইপডের উপরে বসিয়ে দিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। তো মাফ চেয়ে নিচ্ছি, এটা একেবারে পুরোপুরিভাবে আমি ফিজিক্যাল বিল্ডিং ভিডিও দেখাতে পারছি না, যদিও আমার সাইটের নাম পিসি বিল্ডার। আইরনিক, কিন্তু এখন রিসোর্স অনুযায়ী কাজ করতে হবে। রিসোর্স হচ্ছে কম, সে অনুযায়ী এখন আমাকে আমার কাজ চালাতে হবে। প্রেশারও দিতে যাচ্ছি না কিছু। তো মোটামুটি এখন লাগানোর পরে আমাকে দেখতে হবে যে মাদারবোর্ড বসানো ঠিক আছে নাকি। যদি মোটামুটি ঠিক থাকে, যে নড়াচড়া হচ্ছে না, ফ্রন্ট হেডারগুলো সবকিছু কিন্তু ব্যাক প্যানেলটা পুরোপুরি কিন্তু সবকিছুই দেখা যাচ্ছে সুন্দর মতনই, কোনো কিছু কিন্তু অসুবিধা দেখা দিচ্ছে না, তাহলে যেটা হচ্ছে যে এখন আমরা বলতে পারি পারফেক্ট অবস্থায় আছে। এখন তাহলে বাকি স্ক্রুগুলো পুরোপুরিভাবে টাইট করে দেওয়া যায়, কিন্তু টাইট আবার ওরকম জোরে করা যাবে না, কারণ প্যাচ কেটে যেতে পারে। উপস, যেটা বলছিলাম, প্যাচ কাটার সম্ভাবনা কিন্তু আছে, আর একবার প্যাচ কাটলে কঠিন হবে সেই প্যাচ ছুটানো। আর যদি এক্সট্রা না থাকে স্ক্রু, বা যদি মাদারবোর্ডের কোনো ক্ষতি হয়ে যায়, স্ক্রুর যে আমি ক্ষতিগুলোই বলছি একমাত্র, তাহলে কিন্তু আর এটা ঠিক করা সম্ভব হবে না। জন্য যতটুকু দরকার, খুব হাই প্রেশার দরকার, যতটুকু দরকার একটা মাদারবোর্ডকে যে বসে থাকবে, সেটা যেন বসে থাকে, সেটুকু ঠিক রাখার জন্য যতটুকু প্যাচ দেওয়া দরকার ততটুকুই আমি দিব। ততটুকুই আমার মনে হচ্ছে না আর কোনো অসুবিধা আছে, কিন্তু আমি সহজেই দেখতে পাচ্ছি যে কোনো ধরনের কিন্তু নড়াচড়া হওয়া বা কিছু কিন্তু হচ্ছে না। তাহলে মোটামুটি আমি বলতে পারি যে সাকসেসফুল আপাতত যতটুকু করেছি এই পর্যন্ত।
চলে যাচ্ছে বারবার। ওকে, তো এখন এরকম দেখা যাচ্ছে জিনিসটা। এখন যেটা আমি করব, আমার জন্য অত্যন্ত এক্সাইটিং, অনেকক্ষণ ধরে বসেছিলাম যে এই জিনিসটা দেখাবো দেখে, সেটা গ্রাফিক্স কার্ড আমি ব্যবহার করব ASUS R7-240। এটা একদমই নতুন কার্ড, এই বছরই বের হয়েছে, কয়েক মাস আগেই বের হয়েছে। এটা আসলে বাজেট কার্ড, এটা নিয়ে বলার কিছু নেই, এটা তেমন একটা ভিডিও পাওয়া যাবে না কোথাও। HTPC টাইপ, এই মিনি ITX HTPC, যেটার পাওয়ার খুব লো দরকার, মাত্র 200 ওয়াট পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আমি ব্যবহার করছি। এই ধরনের একটা পিসির জন্য এটা আমি বলবো যে একদম একদম উপযোগী একটা গ্রাফিক্স কার্ড। আর একেবারে গ্রাফিক্স কার্ড না থাকার চাই মনে করি কিছু থাকা ভালো। আমি একটু গেমসও খেলি, আমার ওয়ার্ক কম্পিউটার হয়তো আমি এভাবে গেমস খেলতে পারবো না, কিন্তু তারপরেও যদি খেলি আমার জন্য কোনো অসুবিধা না হয়, এই জন্য গ্রাফিক্স কার্ডটা খুবই প্রয়োজন। আর এখানে যখন এটা যে PCI 3.0 সবচেয়ে নতুন, এটা PCI 3.0, তো এটা একটা জিনিস আছে। একটা জিনিস আমি খুব ভালো করে দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে লো প্রোফাইল গ্রাফিক্স কার্ড। লো প্রোফাইল জিনিসটাই হচ্ছে ছোটোখাটো। এই যে দেখা যাচ্ছে কেসিংটা তো অত্যন্ত ছোট, কেসিং এর মধ্যে কিন্তু নর্মাল সাইজ, অথবা এখানে এখানে যে দেখা যাচ্ছে যে যে এখনকার যে গ্রাফিক্স কার্ডগুলোতে যে থাকে যে 2 প্লেট, এই প্লেটটা যে একটা, এখানে 2 প্লেট গ্রাফিক্স কার্ডগুলো থাকে, 2 প্লেট গ্রাফিক্স কার্ড এখানে কিন্তু জায়গা হবে না, কারণ জায়গা এখানে একটাই। এখানে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, কতটুকু দেখাতে পারছি সেটা একটা বিষয়। তো যাই হোক, এই যে এখানে যে এখানে যে আছে, যে এটা দেখলে বোঝা যাবে কত ছোট। সুতরাং নর্মাল সাইজ প্লেট, সেটাও আমি দেখাবো অ্যাক্সেসরিজের বক্সের মধ্যে। নর্মাল সাইজ প্লেট বলতে বোঝায় এই ধরনের একটা প্লেট। এটা হচ্ছে তিনটা যে পোর্ট, আমার এখানে দুটাই শো করছে, কারণ হচ্ছে আমার লাগবে HDMI। তো HDMI-টার ব্র্যাকেটটাকে আমি চেঞ্জ করেছি এই পিনগুলো খুলে। এই পিনগুলো খুবই সহজে আঙ্গুল দিয়েও খোলা যেতে পারে, অথবা একটু চাপ দিয়ে প্লাস, যেটা আমরা যে ইউজ করি প্লাস, সেই প্লাস দিয়ে খুলে ফেলা খুব সহজ। আর একটা খালি স্ক্রু থাকে এখানে, এটা করে চেঞ্জ করা। আমি সময় বেশি লাগবে দেখে আসলে আমি এটা সবার সামনে চেঞ্জ করলাম না, কিন্তু আর এই যে এটা লাগানো থাকে এখানকার, এই যে দেখা যাচ্ছে পিনটা এটার সাথে, এটা জাস্ট খুব সহজে টান দিয়ে খুলে ফেলা যায়। তো এটা চেঞ্জ করতে হবে যদি ফিট করাতে হয় মাদারবোর্ডে, এই কেসিং এর সাথে। তো এখন আমি ইনস্টল করতে যাচ্ছি, এখনই পারফেক্ট টাইম, আর কোনো আমাদের বাধা নেই। সেই সাথে আমি এটাও বলতে যাচ্ছি যে এটা PCI এক্সপ্রেস পাওয়ার ইউজ করে। একটা জিনিস আমি বলে রাখি, অনেকে এসব প্রশ্নের উত্তর খুঁজতে চায়, অনেকে জিজ্ঞেস করে যে PCI এক্সপ্রেসের পাওয়ার কতটুকু খেতে পারে। সবচেয়ে আগে জানতে হবে যে PCI এক্সপ্রেস 3.0 এটার যে এই যে পোর্টটা, এটার মধ্যে কতটুকু পাওয়ার সাপ্লাই, কতটুকু পাওয়ার দেওয়া আছে। এটা সর্বোচ্চ 75 ওয়াট পাওয়ার দিতে পারে যে কোনো কম্পোনেন্টকে। সুতরাং এটা বুঝতে হবে যে কোনোভাবে 75 ওয়াটের উপরে, সরি আমি আসলে ঠিকমতো দেখতে পাচ্ছি না, কথা বলার জন্য ঠিকমতো দেখতে পাচ্ছি না, আসলে দেখতে হবে, একটু নিচু হয়ে দেখার দরকার। সরি, আমি আবারও ক্যামেরা বন্ধ করে ঠিক করতে হচ্ছে, কারণ এটা বুঝতে হবে যে এই কেসিং অত্যন্ত ছোট, মিনি ITX কেসিং, আর এই বোর্ড হাত দেওয়ার তেমন কোনো জায়গা নেই, এত ছোট যে এখানে খুব সাবধানে, খুব চিন্তা ভাবনা করে লাগাতে হয়। আমি একটু আগে এত বাধা খাচ্ছিলাম যে বিভিন্নভাবে উল্টায় পাল্টায় বিভিন্নভাবে করে এটাকে আমার বসাতে হলো গ্রাফিক্স কার্ডটা। আমি আগে ভেবেছিলাম বোধহয় গ্রাফিক্স কার্ড আমি বোধহয় ভুল করেছি, আসলে তা না, কোনো কোনো জায়গায় আসলে বাধা খাচ্ছিল। তো সেগুলোকে বিভিন্নভাবে আমি ট্রাই করলাম যে যাতে লাগায় ফেলতে পারি। তো খুশি সংবাদ হচ্ছে এটাই যে ইনস্টল করতে সক্ষম হলাম। তো এখন এজন্য এটাকে টাইট করে দিই, আমি কোনোভাবে যাচ্ছি না এটা আনটাইট থাকুক। যাই হোক, জানি না কতটুকু ওয়ার্ড মিনিং হচ্ছে। তো মোটামুটি গ্রাফিক্স কার্ড আমাদের করা শেষ।
এখন যেটা করা যায়, আমি হার্ড ড্রাইভ অবশ্যই আমি এর সাথে যোগ দিব। তো হার্ড ড্রাইভের বের সাথে যোগ দিয়ে তারপর আমি এটাকে ইনস্টল করবো। এর জন্য কিছু পাওয়ার কানেক্টরগুলো আমি দিয়ে নিব। তো এটা আমার ক্যামেরা বন্ধ করেই করতে হবে, কারণ বের কাজ অত্যন্ত সময় সাপেক্ষ। তো আমার ব্যাটারি অত বেশি নেই আসলে এখন ক্যামেরা, আমি এক ব্যাটারিতে আমি ক্যামেরার কাজগুলো শেষ করতে যাচ্ছি, সেটা কারণ না আসলে, তারপর ছোটখাটো কারণ। তো এখন যাই হোক, আমি বেতে আগে আমি ইনস্টল করি, তো আমি দেখাবো আমি কিভাবে ইনস্টলগুলো করেছি, এটা খুব সহজে আমি দেখাতে পারবো তখন। তো এটা হচ্ছে এসএসডিটা, যেটা স্যামসাং ইভো 250 জিবি। তো খুব এখন বর্তমানে বেঞ্চমার্কিং অনুযায়ী আমি বলছি, বলা যায় নাম্বার 1 বাজারে। স্যামসাং তো অত্যন্ত ভালো একটা কোম্পানি, অত্যন্ত রিলায়েবল কোম্পানি, বিশেষ করে চিপ মেকার। তারা চিপ তৈরি করে, অ্যাপেলের অনেক চিপ তারা তৈরি করে। অ্যাপেলের এসএসডি গুলো, যে ফ্ল্যাশ ড্রাইভগুলো ইউজ করে অ্যাপেল ম্যাকে, সেই 100% সেটা স্যামসাং কাছ থেকে তারা নেয়। এসএসডি গুলো হয়তো ওইভাবে নেয় না, কিন্তু তারা চিপগুলো নেয়, যেগুলো ম্যাকবুক রেটিনা ডিসপ্লে যেটা আছে সেটার চিপ। এসএসডি যে তারা যে নিয়েছে সেটা সম্পূর্ণ স্যামসাং কাছ থেকে নেওয়া, কারণ স্যামসাং বেস্ট তৈরি করে, অ্যাপেল সবসময় বেস্ট জিনিস ইউজ করে, এটাই হচ্ছে নিয়ম। তো আমি একটা জিনিস যেটা বলেছিলাম সেটা আমি দেখাবো। আমি একটু ইম্পর্টেন্ট একটা জিনিস বের করে নিই। সেই ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটা, স্ক্রু। সমস্যা হচ্ছে যে কোনো স্ক্রু লাগবে না, অ্যাডাপ্টারের সাথে যে স্ক্রুটা দেওয়া আছে একমাত্র সেই স্ক্রুটাই লাগবে, এছাড়া অন্য কোনো স্ক্রু দিয়ে কোনো কাজ হবে না। তো এটা এর জন্য জরুরি। এই অ্যাডাপ্টারের কথা আমি বলছিলাম, 3.5 ইঞ্চ থেকে 2.5 ইঞ্চে সেটা ইনস্টল করা যায়। এখন আমি প্রথমে ইনস্টল করে নিচ্ছি। আমি বলেছিলাম যে ইনস্টল হয়তো দেখাবো না, সময় সাপেক্ষ ব্যাপার। তো এখন মনে হচ্ছে দেখানো উচিত, এই জন্য আমি দেখানোর চেষ্টা করছি। দুঃখজনক হলে এটা হতে পারে যে ব্যাটারি শেষ হয়ে যেতে পারে, ব্যাটারি আবার চার্জ দিয়ে আবার নতুন করা, তো সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু করতে হবে। নামে যে নামটা দিয়েছি সেটার সার্থক করার জন্য, নামের সার্থকতা দেওয়ার জন্য, পিসি বিল্ডার। আশা করি এখান থেকে যারা মোটামুটি এই সময় আইডিয়া নেই তারা আইডিয়া পাবে যে কিভাবে করতে হয়, কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে এই অ্যাডাপ্টারের সাথে করতে হবে। যারা এক্স্যাক্টলি এরকম পিসি বিল্ড করার চেষ্টা করছেন, চিন্তা ভাবনা করছেন, কিন্তু বাইরে হয়তো কোনো দোকানে দিয়ে করার চিন্তা ভাবনা করছে, তারা হয়তো এখন নিজেরা সাহায্য পেতেও পারেন এখান থেকে। সবগুলো আগে ইনস্টল করে নিই, সরি আমি সবগুলো টাইট করে নিই। তো ঠিক এইভাবে আমরা ইনস্টল করব বে এর মধ্যে। এখানে সমস্ত যে নচেসগুলো দেয়া আছে, এখন খালি এখানে স্ক্রু দিতে হবে। তো আমি দেখে নিচ্ছি ভালো মতন আসলে যে সবগুলো ঘাটে ঘাটে মিলছে নাকি, এটাই সবচেয়ে জরুরি। জিনিসটা থাকবে ঠিক এইভাবে। তো সরি, এটা এইভাবে থাকবে ঠিক। তো আমি চাচ্ছি ড্রাইভটাকে ঠিক এইভাবেই দিতে, এইভাবে দিতে। হয়তো দেওয়ার ভালো নিয়ম হচ্ছে এটা, কিন্তু এখানে দেখতে হবে কেবল ম্যানেজমেন্টের ব্যাপার। যে আমি চাচ্ছি কেবলগুলা, যেটা মাদারবোর্ড এত সুন্দরভাবে তৈরি করে, মাদারবোর্ড গিগাবাইটের, সবগুলো বেশিরভাগ সমস্ত কানেক্টর যেগুলো আসবে, অবশ্যই ইম্পর্টেন্ট কানেক্টর, সবই ইম্পর্টেন্ট কানেক্টর, কিন্তু সবই মোটামুটিভাবে বেশিরভাগই উপর দিক দিয়ে করা, যে কারণে এখান থেকে কেবল ম্যানেজমেন্ট আমার নিতে খুব সহজ হবে। তো আমি চাচ্ছি সেটা পোর্টগুলো এই ভিতর দিয়েই সব চলে যাবে, খুবই সহজ হবে আমার জন্য। আর তেমন কিন্তু জায়গাও নেই এখানে, তো যতটুকু জায়গা বাঁচিয়ে যতটুকু করা যায়, হ্যাঁ, যতটুকু পর্যন্ত জায়গাকে কাজে লাগানো যায়।
বে ইনস্টলেশন আমাদের শেষ। বের সাথে এসএসডি ইনস্টলেশন করাও পুরোপুরিভাবে শেষ, কিন্তু পুরোপুরিভাবে শেষ না, আসলে কেবলিং করতে হবে। প্রথমে আমি পাওয়ার কেবলটা দিচ্ছি। আমি কেবলগুলো একসাথে আমি লাগিয়ে দিতে যাচ্ছি, আর সেটা ক্যামেরা উঠাতেও ভালো লাগবে। এটাও তো অত্যন্ত জরুরি। কেবলিং হচ্ছে করাটাই মেইন, এটা একটা অন্যতম কাজ। সো পিসি বিল্ডিং শেষ, দুঃখজনকভাবে হলেও সত্যি পিসি বিল্ডিং শেষ। একটু আগে থেকেই শুরু করি। লাস্ট টাইম যেটা করছিলাম, যে এই বেটার কাজ করছিলাম, সবাই দেখছিল, এবং এখানে এসএসডি ভিতরের দিকে লাগানো এবং কেবলিং করা শুরু করেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি যেটা প্রফেসাইজ করেছিলাম ওই সময়, যে ব্যাটারি কিন্তু শেষ দিকে, দুঃখজনকভাবে ব্যাটারি ঠাস করে বন্ধ হয়ে গেল ক্যামেরা। তো এখন অপশন ছিল দুইটাই। প্রথম অপশন হচ্ছে যে বসে থাকা 1 ঘন্টা, কমপক্ষে 1 ঘন্টা তো লাগবে ব্যাটারি পুরোপুরি চার্জ হতে। আর সেকেন্ড অপশন ছিল এইভাবে পুরোটাকে শেষ করে দিয়ে পুরো সেট আপ করে আবার নতুন করে খুলে ওইখান থেকে দেখানো, যেটা একটা বিশাল হ্যাসল। তো আমি যেটা চিন্তা করলাম ওই সময়, ওই 1 ঘন্টা যাবো যখন ব্যাটারি চার্জ হচ্ছিল, চিন্তা করলাম যে আমি এই জিনিসটাকে শেষ করে ফেলি। আর শেষ করে তারপরে আস্তে আস্তে আমি যে কেবলিং, যেটা আসলেই ইম্পর্টেন্ট, আমি সবসময় বলেছি কেবলিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখানোটা সবচেয়ে বেশি জরুরি। আমি এখন বরং আমি মনে করছি যে আরো সহজে আমি সেই কেবলিংগুলো দেখাতে পারবো, যে কোথায় কোনটা জয়েন করেছি। আর সেই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেবল ম্যানেজমেন্টও করা শেষ। এগুলো হচ্ছে কেবল ম্যানেজমেন্ট। দিস নট প্রিটিয়েস্ট কেবল ম্যানেজমেন্ট, আমি জানি, কিন্তু ট্রাস্ট মি, এই সিস্টেমের মধ্যে, এত ছোট সিস্টেমের মধ্যে যতটুকু করা সম্ভব আমি করার চেষ্টা করেছি, টাই করেছি। কেবল টাই তো এর সাথে দেয়নি, কারণ বেশিরভাগ সময় যেগুলো করে প্রিমিয়াম পিএসইউগুলোতে কেবল টাই দেয়, খুব ভালো, খুব এক্সপেন্সিভ জিনিসগুলাতে কেবলটাই দেয়। তো এটা তো বিল্ট ইন পাওয়ার সাপ্লাইয়ের সাথে কোনো কেবলটাই নেই, কেসিংয়ের সাথে দেওয়া হয়নি। তো তারপর অসুবিধা হয়নি, আমি এগুলোকে টাই করে দিয়েছি কোনো রকমে। তো কেবলটার ব্যাপারে আমি আসছি একটু পরেই। তো যাই হোক, লাস্ট টাইম যেটা দেখিয়েছিলাম, যে এখানে এসএসডিটাকে দিয়ে দিয়েছি, আর এর ভিতরে সেটা কানেক্টর দেওয়া শেষ, পাওয়ার কানেক্টর দেওয়া শেষ। আর এখন যেটা আমি করতে যাচ্ছি, যে কেবলিংগুলো যতটুকু সম্ভব দেখানো যায় সবগুলো আমি দেখানোর চেষ্টা করব সামনের থেকে। এটা একদিক দিয়ে ভালো হলো যে আমি যখন এখানে কানেক্টগুলো করছিলাম, তখন আমি দেখছিলাম যে খুব কঠিন ব্যাপার। আমি একদিকে এখানে ক্যামেরা রেখে ট্রাইপডের মধ্যে এখানে কেবলিংগুলো দেখানো, অনেক সময় মানে এটাকে সরিয়ে ফেলতে হতো ফ্রেম থেকে। তো এটা সবসময় হতো, আসলে অনেক সময় না, সবসময় এটাই হয়ে যেত, কারণ এত ছোট জায়গার সবচেয়ে বড় ব্যাপার। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, যদি আমি একটু ভালোভাবে দেখাতে পারি, উল্টো করে, আমার জন্য উল্টা। তো পিএসইউ এর একদম সাথে মাদারবোর্ড প্রায় লাগানো, একদম সাথে। অল্প কিছু জায়গা এখানে হয়তো ফ্রি আছে, অল্প, খুব অল্প, কিন্তু পুরাটাই কিন্তু একদম যেটা বলবো কভার হয়ে গেছে। তো ওই জায়গায়, আর আমি আগের বারও বলেছিলাম যেটা, যে এখান থেকেই বেশিরভাগ কানেক্টরগুলো দেওয়া হয়েছে। একদিকে এটা ভালো, কিন্তু একদিক দিয়ে কিছুটা ডিফিকাল্ট এই কারণে যে এর ভিতর থেকে সূক্ষ্ম যে কেবল, স্পেশালি সূক্ষ্ম কেবল বলতে আমি বোঝাচ্ছি ফ্রন্ট আইও যে কেবলগুলো, যেটা ফ্রন্ট আইও বলতে বোঝায় এলইডি, হার্ড ড্রাইভ এলইডি, রিসেট বাটন, তারপরে স্টার্ট বাটন, মোস্ট ইম্পর্টেন্ট, সাথে কম্পিউটার চলবেই না। এই কানেক্টরগুলো তো খুব সূক্ষ্ম হয়, পিনগুলো খুব সূক্ষ্ম হয়, আর কানেক্টরগুলো আমি তো দেখিয়েছি অনেক ছোট হয়। তো ওগুলোকে করা, এর ভিতরে আস্তে আস্তে করাটা খুব কঠিন ব্যাপার, একই সাথে ভিডিও করা। এখন আমি আরো ভালো করে সেটাকে আমার মনে হয় দেখাতে পারবো। প্রথম থেকেই শুরু করি, যেটা আগে করেছি তাও একবার দেখিয়ে দিই। এখানে যেটা সিপিইউ ফ্যান, এটা কানেক্ট করা আছে। এখানে সিপিইউ ফ্যান আলাদাভাবে থাকে, কারণ
বায়োস থেকে সিপিইউ ফ্যান কন্ট্রোল করা হয়, যে যখন বেশি বাতাসটার ফোর্স যখন বেশি লাগে সেই অনুযায়ী আরপিএম বাড়িয়ে দেয়। তো এ কারণে সিপিইউ ফ্যান একমাত্র সিপিইউ ফ্যান হেডারই লাগাতে হবে। আর এছাড়া চেসিস ফ্যান, যেটার কথা আমি আগেরবার বলছিলাম, চেসিস ফ্যান বলতে বোঝায় যে এই ফ্যানটা হচ্ছে কেসিং এর সাথে যে ফ্যান লাগানো থাকে, এটা 80 mm একটা ফ্যান, ছোটখাটো ফ্যান। এই যে তারটা এসেছে, এই তারটাকে লাগানো হয়েছে এই চেসিস ফ্যান হেডারে দেখা যাচ্ছে। তো এটাও স্ট্রেট ফরওয়ার্ড, এটাও কন্ট্রোল করতে পারবে বায়োস থেকে, তবে এটা বেশিরভাগ সময় একই পাওয়ারেই চলে। তো চেঞ্জ করা যায়, বায়োস থেকে চেঞ্জ করা যায়, ফোর্স চেঞ্জ করা যায়, কাস্টম চেঞ্জ করা যায়, তো তার দরকার নেই। তো এটা হচ্ছে ফ্রন্ট অডিও, এইচডি অডিও, যেটা দিয়ে ফ্রন্ট প্যানেলে যে অডিওটা থাকে সেটা আমি দেখাই। ফ্রন্ট প্যানেলে যে অডিওগুলো আছে, এই দুটো অডিও এবং মাইক্রোফোন, এটা কানেক্টর হচ্ছে এই তারটা। এখানে খুব সহজে কানেক্টর বোঝা, কারণ যে হেডারটা আছে ব্ল্যাক কালারের, যে হেডারটা কতটুকু দেখানো যাবে, এই হেডারটার মধ্যে এটা লেখা আছে অডিও, সো ওইটাই হচ্ছে অডিও। তো আর কেসিং এর মধ্যে এখানে লেখা আছে ফ্রন্ট অডিও, তো এখানে ওটা লাগিয়ে দিলে হবে। এছাড়া আরেকটা জিনিস বলে দিই, যখন কানেক্টর দেখাচ্ছি, গাইড বই হচ্ছে সবচাইতে ভালো, যেটাকে বলবো যে ভালো না, সরি, গাইড বই হচ্ছে প্রধান ইনস্ট্রাকশন। সেখানে সবকিছু ইনস্ট্রাক্ট করা আছে অলরেডি, আর খুব সহজভাবে করা থাকে, যাতে যে কেউ এটাকে ইউটিলাইজ করতে পারে। তো এ কারণে গাইড বই পড়াটা খুব জরুরি। এখন খুব ডিফিকাল্ট যেটা আগেরবারও দেখতে পেয়েছেন, যে এই ইউএসবি 2.0, এটা হচ্ছে এই কানেক্টরটা, এই একটু ডিফারেন্ট, দুইটা তার একসাথে লাগানো। এইটা চলে গেছে হচ্ছে, এই কতটুকু দেখানো যায়, এই কানেক্টরটা, এই যে গেছে এই কানেক্টরটা, যেটা আগের বার দেখেছিলাম যেখানে ইউএসবি 2.0 থাকে। এটা খুব সহজ, এটা ঘাটে ঘাটে বসতে বাধ্য, কারণ এর সাথে সেইভাবেই তৈরি করা থাকে, সেভাবেই কেবলগুলা গুছানো থাকে, সরি কেবল না, হেডারটা এইভাবে গুছানো থাকে, জাস্ট বসিয়ে দেওয়াই হচ্ছে একমাত্র কাজ। আর এছাড়া আইও যেটা, সেটা দেখানো আরো কঠিন করে, এগুলো সবচেয়ে পিছে চলে গেছে, যেটা দেখাতে পারি। তো খুব কঠিন ব্যাপার, যে আসল কথা হচ্ছে যে এটা হচ্ছে 24 পিন, যখন সামনে চলে আসছে তখন বলে দিচ্ছে এটা হচ্ছে 24 পিন পাওয়ার কানেক্টর, আর সাথে এটা হচ্ছে দেখি, এটা হচ্ছে 4 পিন সিপিইউ কানেক্টর, যেটা এর সাথে লাগানো আছে সিপিকে আলাদাভাবে কানেক্ট করার জন্য, সিপিকে আলাদাভাবে পাওয়ার দেওয়ার জন্য। 24 পিনের কাজ হচ্ছে পুরো বোর্ডটাকে সে ইলেকট্রিসিটি দেয়। আর সিপিইউ 4 পিন, এটা শুধু সিপিইউর জন্য বরাদ্দ থাকে, সিপিইউ যদি আলাদা কোনো ইলেকট্রিসিটি দরকার হয় সেটা সে প্রোভাইড করতে পারে, এতে ভালো হয়, সিপিইউর কোনো প্রবলেম হয় না। তো যেটা বলছিলাম, যে ফ্রন্ট আয়োগুলা এই ইউএসবি যে হেডারটা, এটার পিছনেই আছে। তো এটাও খুব সহজ, এখানে মাদারবোর্ডে যে ইনস্ট্রাকশন গাইড থাকে, সেই ইনস্ট্রাকশন গাইড ফলো করলে এগুলো খুব সহজে লাগানো যায়। তো এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড মাদারবোর্ড, আর খুব ছোটখাটো মাদারবোর্ড হওয়ার কারণে এটা কানেক্টর এত বেশি না। আর কেসিংটাও তো যে ধরনের কেসিং, এই কেসিং এর মধ্যে কানেকশন যতটুকু দরকার ততটুকুই দেওয়া আছে, এই কারণে এটাও কোনো প্রবলেম না। এখন এটা কোনো প্রবলেম না বলতে, সরি, আমি আসলে সবকিছুই একভাবে বলে ফেলছি। মানে কম থাকাতে যেটা হচ্ছে যে জাস্ট কয়েকটা কানেকশন দেওয়ার সাথে সাথে সেটা চালু হয়ে যাচ্ছে। তো মোটামুটি এই হচ্ছে কেবলিং, যেটা বলছিলাম। কেবল ম্যানেজমেন্ট, এটা ইম্পর্টেন্ট পার্ট। আমার কাছে অবশ্যই এটা সবার কাছে ইম্পর্টেন্ট পার্ট, কারণ এর দ্বারাই কেসিং এর সৌন্দর্য ছাড়াও কেসিং এর এয়ারফ্লো 100% নির্ভর করবে। এয়ারফ্লো এই জায়গাটা উঁচু করে দেখাচ্ছে, এই জায়গাটা এয়ারফ্লোটা সবচেয়ে বেশি জরুরি, এখানে সিপিইউ মেইন জিনিস। আর তারপরে তো গ্রাফিক্স কার্ড তো আছেই, যেটা
এই কেসিং এর কারণে এটা এখানে তো কভার এসে যাবে, একটু ঢেকে যাচ্ছে, কিন্তু তারপর অল্প একটু জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, জায়গাটায় অল্প একটু জায়গা আছে। কিন্তু সিপিইউর জন্য অনেক ভালো এয়ার ফ্লো দরকার। সিপিইউ যদি এয়ার ফ্লো পায়, ঠিকমতো এয়ার ফ্লো পায়, এয়ার যদি তার প্যাস করতে বা এখান থেকে এয়ার সরিয়ে দিতে তার যদি কোনো এক্সস্ট করতে যাকে বলে কোনো যদি প্রবলেম না থাকে, বাধা না থাকে, তাহলে ইন্টেল হিটসিঙ্কের চেয়ে ভালো হিটসিঙ্ক আর হতে পারে না। তো এই কারণে এটাও একটা জরুরি জিনিস, এয়ার ফ্লো থাকাটা। আর এই জন্য আমি এই যে দেখছেন আমি যে সমস্ত কেবলগুলোকে এক জায়গায় আমি বেঁধে দিয়েছি, এক জায়গায় সবগুলোকে যেটাকে বলে স্টাক করে দিয়েছি, একদম লাগিয়ে দিয়েছি এক জায়গায়। সেটা হচ্ছে পিএসইউর সাথে। পিএসসির ফ্যান নিয়ে কোনো চিন্তা নেই, পিএসসির পিছনে একটা এক্সস্ট আছে, এখানে ফ্যান আছে, এখানে ফ্যানেও কিছু জায়গা খালি আছে। সো এখানকার ফ্যান নিয়ে কোনো অসুবিধা হবে না, পিএসসি কুলার নিয়ে কোনো অসুবিধা হবে না, কারণ এক্সস্ট পিছে একটা বড় মোটামুটি একটা এক্সস্ট দেয়া আছে। যাই হোক, এখন সিপিইউটাই ইম্পর্টেন্ট, আর এয়ার ফ্লো থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এই পুরো জায়গাটা এখন ভালো এয়ার ফ্লো থাকবে। আর এখানে একটা ভেন্ট আছে, দেখাচ্ছি আমি, এই যে কেসিং এর এখানে ভেন্ট আছে, এটা একদম সিপিইউর উপরে পড়ে যাবে এই ভেন্টটা। এতে যেটা ভালো হবে যে সিপিইউর এই জায়গাটা খালি থাকলে আর এই ভেন্ট থাকার কারণে এয়ার ফ্লোতে সিপিইউর আর কোনো বাধা থাকবে না। তো খুবই জরুরি জিনিস এই জিনিসগুলোকে ঠিক রাখা। এই জন্য আমি কেবলগুলো টাই করে দিয়েছি, এত 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 শক্তভাবে টাই করে দিয়েছি যাতে একদম কোনোভাবে ইন্টারফেয়ার না করতে পারে। সিপিইউ ফ্যানগুলো, যেটা আগেও বলেছিলাম এখনও বলছি, খুবই জরুরি। ইন্টেল হিটসিঙ্কের এই ধরনের স্ট্রাকচারগত কারণেই, এটা স্ট্রাকচার ফ্ল আমি বলবো না, কিন্তু এই ধরনের স্ট্রাকচার হওয়ার কারণে এখানে যে কোনো সময় তার লেগে যেতে পারে আর ফ্যান বন্ধ হয়ে যেতে পারে, এটা আগেও বলেছি। তো এই কারণে এই জিনিসটা আমি টাইড আপ করে আমি এই ইসের ভিতরে, এই বেটার ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি। তো যেটা হবে যে ইন্টারফিয়ার হওয়ার কোনো উপায় নাই। আর অন্যান্য তারও শক্তভাবে লাগানো দেখে কোনোভাবে সিপিইউর সাথে, সিপিইউর আশেপাশে সে নেই। আমি ভালো করে সব জায়গায় দেখেছি, খুব ভালো করে দেখেছি যে 1 ঘন্টা চার্জ হচ্ছিল ওই সময় এই জিনিসগুলো আমি খুব ভালোভাবে করেছি, যেটা খুব জরুরি ছিল। তো এখন বলা যায় মোটামুটিভাবে যে আমার মনে হয় বিল্ড যত দূর সম্ভব ক্লিন করা সম্ভব হতে পারে আমি তত ক্লিন করেছি। এই জায়গাটা ক্লিন হওয়া আসলে সম্ভব নয়, এই জায়গাটা এত খারাপ অবস্থা। আর ভিতরে এসএসডিটা আমি তো আগেবারও দেখি যে কিছুটা এই দিকে করে দিয়েছি, কিছুটা বলতে পুরাটাই আমি এদিকে দিয়ে দিয়েছি কেবল ম্যানেজমেন্টের কারণে। তো এই কারণে ওর ভিতরে ঢুকে দেওয়া এখন আর সম্ভব না। আর আমি চাচ্ছিলামও না যে কোনো ধরনের পাওয়ার কেবল এসএসডির সাথে লেগে থাকুক, এটা কোনো ম্যাটার না, কিন্তু তারপরেও আমি চাচ্ছি না যে এসএসডির সাথে থাকুক। তো এই কারণে এই জায়গাটা যথেষ্ট যেটা দেখা যাচ্ছে জ্যাম, কিন্তু আর কিছু করার নেই। আর এই জায়গায় জ্যাম থাকলে কোনো অসুবিধা নেই, কারণ মেইন বুঝতে হবে যে আসল জায়গায় সিপিইউর জায়গাটা হচ্ছে আসল সিপিইউ এরিয়াটা, যেখানে আমি সম্পূর্ণ খালি রেখেছি পুরো জায়গাটাতে। এই জন্য এয়ার ফ্লোয়ের সিপিইউর আর কোনো প্রবলেমই থাকবে না। আর এভাবে সবগুলো কেবলকে মোটামুটি যতটুকু সম্ভব আমি কেবল ম্যানেজমেন্ট করার চেষ্টা করেছি। এর চেয়ে বেশি আর মনে হয় না সম্ভব। আমি একটা কাজ করতে চেয়েছিলাম যে এই যে দেখা যাচ্ছে ভেন্টটা, এই ভেন্টের সাথে একটা কেবল দিয়ে এটাকে একদম ভেন্টের সাথে লাগাই দিতে চাচ্ছিলাম, কিন্তু পরে চিন্তা করলাম যে পিএসইও ফ্লো দরকার, কারণ আমার সিপিইউতে আর কোনো প্রবলেম নেই, সিপিইউতে কোনো ধরনের প্রবলেম নেই। তো শুধুমাত্র দেখানোর জন্য বা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এটা আমার মনে হয় করা ঠিক হবে। তো যাই হোক, এটা একটা অপশন আমি সবাইকে বলে দিলাম, কেউ যদি এই ধরনের সেট আপ নেক্সট করে তারা একটা আইডিয়া থাকলো তাদের যে এটা করা যেতে পারে। তো আমি এখান থেকে খালি একটা জিনিস বলে দিই, আমি এখান থেকে এই যে সেট আপ পোর্ট যেটা এখান থেকে দিয়েছি, এই যে সেট আপ পোর্টটা যেটা দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে না আসলে। তো যাই হোক, এখান থেকে তো 4টা আগে আমি দেখিয়েছি, এখানে 4টা সেট আপ পোর্ট আছে, সবগুলো একই স্পিডের। তো এখান থেকে একটা সেট আপ পোর্ট বের করে আমি একটা আলাদাভাবে অপটিক্যাল ড্রাইভ চালাবো, শুধুমাত্র উইন্ডোজ ইনস্টল করার জন্য, ড্রাইভারগুলো ইনস্টল করার জন্য, ইউটিলিটি ইনস্টল করার জন্য, সব ইনস্টল করে আমি আবার খুলে ফেলবো, কারণ অপটিক্যাল ড্রাইভ আমার দরকার হয় না, আগে বলেছি। তো একটা কথা আমি আগে আবার বলেছিলাম, যেটা আমি একটু কিছুক্ষণ আমি রিওয়াইন্ড করে দেখলাম কিছু কিছু জিনিস, যে কথা তো অনেক ভুল হয়েছে আসলে, মাপও চাচ্ছি প্রথম ভিডিও, তো কিছু কিছু ব্যাপারে আসলে মানে হয়তো ওলট পালট ভাবে বলে ফেলেছি। আর আমি কিছু এডিট করব না, এটার কারণ হচ্ছে এইটাই, আমি কমপ্লিট ইন্টিগ্রিটি, কমপ্লিট অনেস্টি দিয়ে আমি কাজ করতে চাচ্ছি। তো যা এখানে করা হয়েছে এভাবে আমি দেখিয়ে দিব। হয়তো কসমস 2-তে জানি না কতটুকু আমি
এডিট করবো নাকি খুব প্রফেশনাল দেখানোর চেষ্টা করতে পারি হয়তো, কিন্তু তার জন্য 3টা হাতও দরকার, আবার কসমস খুব বিশাল কেসিং, তো 4টা হাতের দরকার হবে না, 3টা হাত, একটা হাত দিয়ে ক্যামেরা ধরলে 2টা হাত দিয়ে আমি কাজ করতে পারবো। কিন্তু যদি হাত গজাতে না পারা যায়, দেখা যায় একটা হাত যদি ভাড়া করতে পারি সেটা প্রফেশনাল করা সম্ভব হবে। কিন্তু আমি যেটা বলছিলাম যে রিওয়াইন্ড করে দেখলাম যে আমি বলেছিলাম এর সামনে ইউএসবি 3.0 নেই, তো একমাত্র 2.0 আছে, আর 3.0টা আমার খুব দরকার হয়। ইউএসবি ইউএসবি পোর্টটা আমার খুব দরকার হয়, কিন্তু এখন ইউএসবি 3.0 অবভিয়াসলি বেস্ট চয়েস, কারণ সবচেয়ে বেশি কি বলবো যে স্পিডের এটা। আমি বলেছিলাম ওই সময় যে আমি দেখলাম আমি এখানে ব্যবস্থা করবো, আসলে ব্যবস্থা করার ইচ্ছা ছিল। আমার কাছে একটা অ্যাডাপ্টার আছে, ইউএসবি 3.0 অ্যাডাপ্টার আছে, আমি আসুসের একটা মাদারবোর্ড ইউজ করি, সেটার সাথে দেওয়া ছিল এক্সারসাইজটা। আমি এই বেতে এই 3.0 মধ্যে একটা সাইড ওটাকে এরকম লাগিয়ে দিয়ে ওই পাশ থেকে একটা স্ক্রু দিয়ে অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে এটাকে আমি কানেক্ট করতে পারলাম না। প্রধান কারণ হচ্ছে কানেক্ট করলে এই পর্যন্ত চলে আসে, এই পর্যন্ত আসলে এখানে এই যে স্ক্রুটা আছে, তো এটাকে আমি কোনোভাবে পিছিয়ে দেওয়ার উপায় নেই, তাহলে অনেক বেশি পিছিয়ে চলে যায়, ওটা কোনোভাবে কাজ আসবে না। ওই ভিতর থেকে এখান থেকে আমি এত ভিতরে হাত দিয়ে যদি করতে হয় তাহলে তো আর সেটা কমফর্টেবল হলো না, তাতে পিছিয়ে আরো সহজে করা যায়, এই কারণে এটা পারি নাই। তো এছাড়া বাকি সব মোটামুটি সাকসেসফুলি হ্যান্ডেল করতে পেরেছি এই 1 ঘন্টার মধ্যেই। তো এখন যেটা আমি করব যে উইন্ডোজ 8.1 প্রফেশনাল, যেটা প্রো এটাকে বলা হয়, 8.1 প্রো মিনস প্রফেশনাল, যাই হোক সেটাকে ইনস্টল করব, একটা 64 বিট অবভিয়াসলি, আর সমস্ত ড্রাইভার ইনস্টল করব। তারপরে আমি যতটুকু সময় কিছুটা স্পিড দেখানোর চেষ্টা করবো, বুট টাইম দেখানোর চেষ্টা করবো, যেটা খুবই ভালো লাগে আমার কাছে। এসএসডির বুট টাইম হচ্ছে এক্সেপশনাল, মোটামুটি তো সবারই জানাই আছে, এসএসডি অবভিয়াসলি ফাস্টেস্ট, তো ফাস্টেস্ট দেন দ্য মেকানিক্যাল ড্রাইভ, তো এই কারণে সেটা করার চেষ্টা করব। আর যদি পারি র্যাম ডিস্কের কথা যেটা বলেছিলাম, র্যাম ডিস্ক করার চেষ্টা করবো, কিন্তু সফটওয়্যারটা এখন আমার হাতে আসেনি, তো পরে যখন আসবে তখন আমি আলাদা ভিডিও করে র্যাম ডিস্কের ফিচারটা দেখাবো। তো যাকে এখন আপাতত আমি যেটা করবো, কভারটা লাগিয়ে শেষবারের মতন ফিনিশ অবস্থা দেখাবো, আর তারপরে উইন্ডোজ ইনস্টল করবো। তো সিস্টেম কভার লাগিয়ে দিয়েছি, অর্থ হচ্ছে যে সিস্টেম তৈরি করা শেষ, কিন্তু এখন ইনস্টলেশন বাকি আছে, ইনস্টলেশন করব। এটা হচ্ছে এটিএম ফ্যান যেটা, আর এখানে যেটা বলছিলাম যে এই যে ভেন্টিলেশনের মাধ্যমে যদি দেখা যায় মোটামুটি হিট সিঙ্কটা দেখা যায়, লোগোটা দেখা যাচ্ছে ইন্টেলের। তো এটাই হচ্ছে কেবল ম্যানেজমেন্টের ব্যাপার, যে পুরো হিট সিঙ্কটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে, এটাই বোঝা যাচ্ছে যে ভেন্টিলেশন, এই যে ভেন্টিলেশনটা যে করা আছে, এই ভেন্টগুলো পুরোপুরি ভিতর দিয়ে যে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে এই কেবল ম্যানেজমেন্টের কৃতিত্ব, যে এটা দেখাটাই জরুরি, কারণ এয়ার ফ্লো এর দ্বারাই হবে, এয়ার ঢুকবে এয়ার বের হবে। তো এভাবে সিপিইউর যে হিট লেভেল যেটা সেটা কম থাকবে। আর মোটামুটিভাবে ইন্টেলের ওয়েবসাইট অনুযায়ী, স্পেসিফিকেশন অনুযায়ী যেটা আমি দেখেছি যে 4340 মোটামুটিভাবে 75 ডিগ্রি হচ্ছে নর্মাল। তো মোটামুটি যত বেঞ্চমার্ক দেখেছি যে ইন্টেল হিটসিঙ্ক ইউজ করে 45 to 50 এটা নর্মাল ব্যাপার। তো এটা বলে দিলাম আলাদাভাবে। এটা হচ্ছে ব্যাক প্যানেল, ব্যাক প্লেট, এটাও ফিনিশড। আর এটা হচ্ছে ফ্রন্ট, যেটা তো ফিনিশ করাই আছে, তবে একটু দেখিয়ে দিচ্ছে, এটা দেখানোর সুযোগ হয়নি আগে কখনো। এরকম এখানে অপটিক্যাল ড্রাইভটা থাকতো, যেটা এখন নাই, এরকম ইন টাইপের। এখানে একটা নীল রঙের এলইডি লাইট জ্বলবে, ভেরি কুল। আর লাস্ট একটা জিনিস দিয়ে দিচ্ছে, এটা এরপরে আমি ইনস্টলেশনের জন্য দিয়ে দিব বলতে আমাকেই করতে হবে। লোগোটা আসলে দেখা যাচ্ছে, আর কিছু না, ভালো জায়গা পাচ্ছি না। এই ইন্টেল লোগো আমি পছন্দ করি আসলে লোগো। এসএসডির লোগোটা আনফর্চুনেটলি নাই, কিন্তু স্যামসাংয়ের লোগোটা দেওয়ার খুব ইচ্ছা ছিল, হয়তো দেখি। আমি অলরেডি আমার অন্য পিসিতে সেটা দিয়ে দিয়েছি, এটা খুলে এখানেই দিব, আমি এখন চিন্তা করছি। তো এটা হচ্ছে পাওয়ার,
ইন্ডিকেটর, লাইট ইন্ডিকেটর করবে, লাইট ইন্ডিকেট করবে, আর হার্ড ড্রাইভ ইন্ডিকেটর। এই হচ্ছে মোটামুটি কেসিং। কেসিংটা খুবই সুন্দর, যেটা দেখা যাচ্ছে খুব শাইনি টাইপের। সামনে অলরেডি আঙ্গুলের যে স্মাচেস খুব পড়ে গিয়েছে, এখানে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে। তো খুব মানে যেটা বলবো যে ঘষা খাওয়া খুব সহজ সের মধ্যে। ওকে।